ইউএনএইচসিআর বলছে তাদের তথ্য অনুযায়ী সাগরপথে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রতি বছরই শীর্ষ অবস্থানে থাকে বাংলাদেশ। আপনিও নিশ্চয়ই সেই তথ্য জানেন, এবং কোনো কোনো বছর বোধহয় সেই সংখ্যাটা 20,000 পর্যন্ত পৌঁছে যায়। বিশ্বের মধ্যে বাংলাদেশই তো একমাত্র খুব খারাপ কান্ট্রি না, আর্থিক অবস্থা একেবারে বাংলাদেশের খারাপ এমনটাও তো নয়, ওভার পপুলেটেড কান্ট্রি আরও রয়েছে। তাহলে বাংলাদেশই কেন এখানে বারবার শীর্ষ অবস্থান অর্জন করছে? এখানে কি কোথাও ইন্টারনাল কোনো ঘাপলা আছে? না, আমি একটু মজা করেই বলি যে এই যে প্রথম হলাম, গত 10 বছর ধরে বাংলাদেশ প্রথম আছে। তো এই জন্য তো আমাদের সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী গত 15-20 বছর দ্বারা ছিলেন, দেশে 2015 থেকে শীর্ষে আছে। তো তার অভিনন্দন পেতে পারেন যে বাংলাদেশ প্রথম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব প্রথম কি আনন্দের? এই প্রথম তো লজ্জার। দেখেন, আপনি যেটা বলছেন, সিরিয়া না, আফগানিস্তান না, ইরাক না, সুদান না, বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে লিবিয়ার দূরত্ব প্রায় 6,000 কিলোমিটার, সেই বাংলাদেশ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে প্রথম হয়। 2009 সাল থেকে সর্বশেষ আমরা ইউরোপের সীমান্ত রক্ষাবাহিনী সংগঠন ফ্রন্টেক্সের যে ডেটা পাই, 1.25 লাখ বাংলাদেশি এই পথ দিয়ে গিয়েছে। গত বছরের সংখ্যাটা প্রায় 21,000 ছিল। আপনি দেখেন, বাংলাদেশ যখন প্রথম হয় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, এখন আমাদের এটা যে শুধু সাধারণ মানুষ না, আসিফ ভাই বললেন সাধারণ মানুষের মোহ, সাধারণ মানুষ শুধু মোহ না, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের যারা দায়িত্বের আছেন, তারা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন বা অনেক সাধারণ যারা ভালো পদে, আমরা কথা শিক্ষিত বলি, দায়িত্বে আছেন, তারা মনে করে যে সমস্যা কি যদি আমার লোকজন যে কোনো মূল্যে বিদেশ যায়, ইউরোপে যায়, ভালো থাকে, অনেকে তো ভালো আছে। আমি এটা উদাহরণ দিয়ে গত কিছুদিন ধরে বারবার বলি। দেখেন, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যে ইতালিতে সবচেয়ে বেশি থাকে মাদারীপুরের লোকজন, গত 30-40 বছর ধরে যাচ্ছে। মাদারীপুর হচ্ছে বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমাদের পরিসংখ্যান হিসেবে দরিদ্রতাতে 1 নম্বর দরিদ্র জেলা। তো যদি কুড়িগ্রাম না, লালমনিরহাট না, রংপুর না, মাদারীপুর 64টা জেলার মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা, যারা সবচেয়ে বেশি ইতালিতে থাকে। সরকারি পরিসংখ্যান। কেন? কারণ আপনি মাদারীপুর যাওয়ার পথে এভাবে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 67 লাখ টাকা দেওয়ার ঘটনা ঘটেছে। কোথা থেকে দেয়? তাই জমি জমা বিক্রি করে, ধার দেনা করে তারপর যায়। এখন আপনি হয়তো মাদারীপুরে বা সিলেটে বা সুনামগঞ্জে লোকে বড় বাড়ি দেখে, আপনার যদি 1.25 লাখ লোক থেকে বড় বাড়ি কয়টা আছে? 1 কোটি লোক যদি আমাদের দেশের বাড়িতে কয়টা বড় বাড়ি আছে? ওই লোকে একটা বড় বাড়ি বা একজন গিয়েছে সাকসেস স্টোরিটা দেখে। তার মানে মানুষজন মনে করে যে আমার লোকজন যদি এইভাবে যায়, এখানে আপনার বলছে নোনা জলে মৃত্যুটা তো আমরা মনে করছি না, আমরা মনে করছি যে কোথায় পৌঁছে যাবে। এখন ধরেন, আপনি হয় সাগরে মারা যাবেন, মারা যাওয়ার পর যদি কেউ মনে করে আমি পৌঁছে যাচ্ছি, আপনি পৌঁছানোর পর আপনার অ্যারেস্ট হয় ডিটেনশন সেন্টার। আপনি হয়তো ভাবেন যে না, আমি অ্যাসাইলাম সিক করবো। আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন, আপনার রিফিউজাল অলমোস্ট 99%। তাহলে আপনার পরিণতটা কী হচ্ছে? আমাদের অনেকেই মনে করছে আমি বোধহয় পৌঁছে যাবে। এখনকার যুগটা আঙুলের ছাপের যুগ। আপনার আঙুলের ছাপ দিলেও বুঝতে পারবেন আপনি কোন পথে এসেছেন। তো আপনি যে সাগর পথে গেলেন, আপনি হয় মরলেন, না হলে জেলখানায় থাকলেন, না হলে অ্যাসাইলাম থেকে 7-8 বছর আপনার একটা দাসপ্রথার মতো জীবন চলে গেল। তা আপনি খরচ করলেন 40-45 লাখ টাকা, পরিবার থেকে বিচ্ছিন্ন। এই ছবিগুলো তো আমাদের, আমি যেটা বলি, আপনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারো ওয়েবসাইটে কারো একটা ভিডিও দেখেন, কারো একটা সচেতন বার্তা দেখেন। এখন আমরা হয়তো চেষ্টা করছি কিছু। তো বাংলাদেশের এই যে মাদারীপুর বা সুনামগঞ্জ বা সিলেট বা ভৈরবের প্রতিটা এলাকায় প্রতিটা মানুষকে যে সচেতন, দেখেন আমাদের 1 কোটিরও বেশি লোক দেশের বাইরে। আমাদের টেক্সট বইতে কি একদম বেসিক যে জিনিসটা মাইগ্রেশন নিয়ে কিছু আছে, কেমনে বিদেশ যাওয়া, নিরাপদে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি একটা লাইনও খুঁজে পাবেন না। তো আমাদের তো উচিত ছিল এই টেক্সটের মধ্যে এই অঞ্চলগুলোকে অন্ততপক্ষে বোঝানো, সচেতন করা। ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, ধর্মীয় নেতা, আমরা যেগুলো এখন করার চেষ্টা করছি, আমরা অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের সাথে। আপনি দেখেন, আমরা কয়েকদিন আগে খবর পেলাম, যশোর থেকে আমাদের একজন সাংবাদিক জানালেন যে তাকে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে নেপালে নিয়ে আটকে রেখেছে। আপনি এই যে সাগর পথ দিয়ে মালয়েশিয়া নিয়ে ইন্দোনেশিয়া, তাদেরকে লোভ দেখানো যে অস্ট্রেলিয়া পর্যন্ত নেওয়া হবে, পাপুয়া নিউ গিনি, ভানুতুয়া, এখানে আটকে থাকে। এই যে আমাদের দেশের লোকজন যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। আপনি ধরেন, একজন মানুষ যখন প্রথমবারের মতন পৃথিবীর কোথাও যায় নাই, মাদারীপুরে একজন মানুষ সে এয়ারপোর্টে যাচ্ছে, সে যাচ্ছে ইজিপ্ট বা দুবাই। একজন মানুষ যে জীবনে কোথাও যায় নাই, প্রথমবার যাচ্ছে ইজিপ্ট বা দুবাই। আপনি তো, আমাদের সন্দেহ হওয়ার কথা, আমরা যদি আটকানো শুরু করি, আপনি সবাইকে না আটকান, আপনি যদি 7 দিন 10 দিন আটকান যে আমি দিব না, আপনি দেখেন আপনার ট্রাফিকিং নেটওয়ার্ক ভেঙে যায় কিনা, আমরা চাই কিনা, রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা। এখন আমরা হয়তো মনে করছি যে কোনো মূল্যে যাক, এই লোকটা তো জীবন গেল, আমার যে ছেলেটা পড়তে যাবে, আমার যে ছেলেটা কাজে যাবে, তাকে এখন সন্দেহ করে, তার ডকুমেন্টস, তার সমস্ত কিছু ফেক নিয়ে তার সত্যি যাওয়াটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার তো পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে। আমাকে তো আজকে তুলনা করছে, আপনি ইউরোপ বা অন্যরা গেলেই আমাদেরকে বলে
তোমার লোক কেন মরিয়া হয়ে এখানে আসে, সিরিয়া আফগানিস্তানের লোকের চেয়ে মরিয়া হয়। আজকে আপনি বঙ্গোপসাগরে আমার বাংলাদেশের লোকজন ওই পথ দিয়ে যাবে, এই যে চোখের সামনে আমি আমার সীমান্ত টেকনাফ আমার জায়গায় কেন বন্ধ করতে পারবো না? কেন আন্তর্জাতিকভাবে আমি লিবিয়াকে ওই প্রেশার দিব না যে ভাই তোমার এই অঞ্চলকে 20 জন 25 জন যখন মারা যায়, আপনি যখন 250 জন নিখোঁজ, তখন আপনি দেখেন। তো এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো দিন নাই এই ঘটনাগুলো না ঘটে। আমি মনে করি এই ঘটনাগুলো আমাদের হয় কি, সরকার যখন এরকম আলোচনা হয় বা প্রেশার হয়, আইন তৈরি করে, মানব পাচার আইন, বৈদেশিক কর্মসংস্থান আইন, সর্বশেষ মানব চোরাচালান আইন, দারুণ দারুণ সব আইন তৈরিতে বাংলাদেশ পৃথিবীর দারুণ একটা দেশ। কিন্তু এই আইনগুলো যদি আপনি বাস্তবায়ন দেখেন, 2012 সালে মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আমাদের প্রত্যেকটা জেলায় মানব পাচার ট্রাইব্যুনাল থাকার কথা, বিচার হয় কিনা? কক্সবাজারের মতো জেলা আমরা মানব পাচার ট্রাইব্যুনাল এখনো করতে পারিনি, আইন তৈরির 14 বছর পরেও। আমরা আরেকটা মানব চোরাচালান আইন করলাম, খুবই অভিবাসী চোরাচালান আইন। আপনি এরকম আইন করতে দেবেন, আইনের বাস্তবায়ন আছে কিনা, আমার আইন শৃঙ্খলা জানে কিনা? আপনার আমার ইয়াবা, এই যে বলছি আমি মানব পাচারের জন্য ইয়াবা ঢোকে, আমি আমার ইয়াবা কক্সবাজারের টেকনাফে ঠেকাতে পারি কিনা? নাকি আমি শুধু এই ধরে বাণিজ্য দেখায় 10 পয়সার জিনিস কোটি টাকা দেখায়, 700-800 টাকা দাম দেখায়, আমাদেরকে সেটার কোনো উদ্দেশ্য থাকে কিনা? এই জায়গাগুলো সমাধানের জন্য রাষ্ট্রের যে সদিচ্ছাটা জরুরি। যেই মানে আমি মনে করি বাংলাদেশের মতো দেশে যদি আমরা চাই, আমাদের অনেক কিছু নির্মূল করা সম্ভব, কিন্তু সেই চাওয়াটা আসলে আমাদের আন্তরিকভাবে চাই কিনা। ওই যে প্রশ্নটা আপনি শেষ করছিলেন, সেটা দিয়ে শুরু করছিলেন যেটা দিয়ে, এই মানব পাচার টাকা, এই অনিয়মিত অভিবাসনের টাকা, এই চক্র, তাদের এই টাকা নানান জায়গায় যায়। আমি এমনও শুনেছি, যখন আপনার এয়ারপোর্ট দিয়ে মানব পাচার হতো দুবাই, কোন দিন রোস্টারে কে থাকবে, কোন দেশকে তার যেতে হবে, টেকনাফে কোন দিন যেতে হবে, সব তাদের জানা। এই যে মানব পাচারের চক্র, এই যে টাকা সব জায়গায় যায়, এইগুলো যদি আমরা দমন করতে না পারি, আপনার দেখছি, আপনি মালয়েশিয়া নিয়ে আলোচনা হচ্ছে, যেই মালয়েশিয়া বারবার শ্রম বাজার বন্ধ হয়, যে কথাটা আপনি শুনলেন আপনার জহির, তিনি যখন মালয়েশিয়া যেতে পারেনি, বৈধভাবে সাগর পথে যাওয়ার চেষ্টা করছিল, এই যে মালয়েশিয়া বারবার যাদের কারণে বন্ধ হয়, যে সিন্ডিকেটের কারণে, আমরা তো বারবার তাদের কাছে আবার ফিরে যাই। তাহলে রাষ্ট্রকে আমরা বুঝি না যে আমরা কি আমাদের লোকদের নিরাপদ করছি কিনা, আমরা কি চাই কিনা বাংলাদেশ পৃথিবীতে। মানে যে প্রশ্নটা আপনারা করছেন, আর কত মানুষ মরলে সাগরে আমাদের আসলে বোধোদয় হবে, আমি ঠিক জানি না।